আচ্ছা, সবাইকে আছেন? দেখেন, আমাদের একদম ফার্স্ট কুইজটাতে আমরা একটু ক্লিয়ার করি জিনিসটা। ওই সময় হয়তো বা একটু কোয়েশ্চেনের মিস্টেক হয়েছে। দেখেন, আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি ফ্লুইড বলছে না। আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? দেখেন, লিকুইড আর ফ্লুইড, এটা অ্যাকচুয়ালি এখানে কোয়েশ্চেন আসলে লিকুইড হইতো, বুঝতে পারছেন? যখন লিকুইড বলবে তখন হচ্ছে অ্যান্সার হচ্ছে সারফেস টেনশন, আর যখন ফ্লুইড বলবে তখন হচ্ছে কি ভিসকোসিটি। তাহলে এটা একটু খেয়াল রাখেন আর কি। হ্যাঁ, কোয়েশ্চেন একটু ঝামেলা ছিল ওই সময়। আপনারা অনেকে কারেক্ট বলছেন, আমি বলছিলাম হয়তো আপনারা ভুল বলছেন। তাহলে ভিসকোসিটি কখন বলবো? যখন হচ্ছে ফ্লুইড ফ্লুইড বলবে। হ্যাঁ, আচ্ছা, ফ্লুইড হচ্ছে কি লিকুইড প্লাস গ্যাস, এগুলো আমরা জানি। সো একটু খেয়াল রাখেন, ফ্লুইড বললে হবে অ্যান্সার ভিসকোসিটি, আর সারফেস টেনশন অ্যান্সারটা হবে কখন? যখন লিকুইড বলবে। ওকে, তো ঠিক আছে, আমরা নতুন চ্যাপ্টারটা শুরু করি। দেখেন, এই চ্যাপ্টারটা হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার, খুব ছোট একটা চ্যাপ্টার, এবং আপনারা আগে থেকেও পড়ছেন, এটার কনসেপ্ট আপনাদের আছে। তো এখান থেকে কিছু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ভালো করে সলভ করব, আর কিছু বেসিক কথাবার্তা আপনাদের একটু আমি আবার স্মরণ করাই দেবো ইনশাল্লাহ। চলেন শুরু করি। তো একদম লাস্টেও রিসেন্ট ইয়ারগুলোতে কিন্তু আসছে এখান থেকে। দেখেন, 21, 22, 20, 21, 23, 24 মেডিকেলেও এবং ডেন্টাল দুই জায়গাতেই কিন্তু লাস্ট বছর এখান থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, টিচারদের কাছে এই চ্যাপ্টারটা একটু পছন্দের আর কি বলা যায়। ওকে, আমরা একদম শুরু করব। ওয়ার্ক মানে কি? যে আপনি যখন ফোর্স দিবেন কোনো একটা অবজেক্টের উপরে, সেই অবজেক্টে যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে তাকে আমরা বলবো ওয়ার্ক। অবশ্যই অবশ্যই ডিসপ্লেসমেন্ট হইতে হবে। আপনি একটা ওয়ালের উপরে যখন আপনি যতই ফোর্স দেন, সেই ওয়ালটা কি নড়তেছে, কোনো রকম তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, তাহলে আপনি যতই ফোর্স দেন সেই ক্ষেত্রে কিন্তু তার এখানে ওয়ার্কটার ভ্যালুটা কত? 0। ওকে, তার মানে আমার অবশ্যই ডিসপ্লেসমেন্ট হইতে হবে। দেখেন কি বলছে, ইফ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এ বডি and if there is a displacement of the body, then product of the force and the component of displacement along the direction of force is called work. আচ্ছা, তাহলে আমরা খেয়াল করেন যে ডব্লিউ সমান আমরা কি বলতে পারি? যে এফ ডট এস, তাই না? দুইটা ভেক্টর, ফোর্স একটা ভেক্টর, ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর। এই দুইটা ভেক্টরের যখন আমরা ডট প্রোডাক্ট করব তখন আমরা আরেকটা কি পাবো? স্কেলার। তার মানে ওয়ার্ক একটা স্কেলার কোয়ান্টিটি, তাই না? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এখানে কি এম জি এস, এফ এর জায়গায় লিখবো এম জি এস কস থিটা বলতে পারি। ডট ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি লিখি? কস থিটা। তো এই যে আপনার থিটার উপর বেসিস করে কাজ ম্যাক্সিমাম হবে নাকি কাজ 0 হবে নাকি কাজটা হচ্ছে মিডিয়াম লেভেলের হবে, তার ডিপেন্ড করে কিসের উপরে? থিটার উপরে। মানে আপনি ফোর্স দিলেন, সেই অবজেক্টের আসলে ডিসপ্লেসমেন্টটা কোন দিকে হয়েছে? ফোর্সের দিকে হয়েছে নাকি ফোর্সের এগেইনস্টে হয়েছে নাকি একটা অ্যাঙ্গেল করে হয়েছে? যেমন দেখেন যে এটা যদি একটা অবজেক্ট হয়, আপনি ফোর্স দিয়েছেন এই বরাবর, তার ডিসপ্লেসমেন্টও হয়েছে এই বরাবর, তাহলে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাঝখানে অ্যাঙ্গেলটা কত? 0 ডিগ্রি। আর যখন 0 ডিগ্রি হয়, এখানে cos 0 বসান, cos 0 বসালে কত? cos 0 মান 1, তার মানে ডব্লিউ সমান কি? এফ এস পাচ্ছি। এবং এটা হচ্ছে কাজের ম্যাক্সিমাম ভ্যালু, এর থেকে বেশি কাজ আসলে পসিবল না। অর্থাৎ একটা অবজেক্টের উপর ফোর্স দিলেন, তার ডিসপ্লেসমেন্ট ওই দিকেই হয়েছে, মানে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে হচ্ছে কাজ হচ্ছে কি? সর্বোচ্চ, ম্যাক্সিমাম। আচ্ছা, যদি এমন হয় আপনি ফোর্স দিলেন এই দিকে, ডিসপ্লেসমেন্টটা হইলো একটা অ্যাঙ্গেল করে, থিটা করে, তাহলে এই ক্ষেত্রে থিটাটা কত? থিটা প্রাইম। আচ্ছা, তাহলে ডব্লিউ সমান কি হবে? এফ এস কস থিটা। এবং এটা কিন্তু একটা মাঝারি মান, তাই না? মিডিয়াম ওয়ার্ক আমরা বলতে পারি, মাঝারি লেভেলের একটা কাজ হয়েছে। যখন আপনি ফোর্স দিলেন এই দিকে, কিন্তু ডিসপ্লেসমেন্ট হইল একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এমন কিন্তু অনেক উদাহরণ আছে, আমি বলবো সামনে, যে ফোর্স যেদিকে কাজ করছে কিন্তু এই অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখানে থিটা কত? 90 ডিগ্রি। তাহলে আমরা ডব্লিউ সমান কি লিখবো? cos 90 বসালে কত হয়? 0। তাহলে ডব্লিউ হচ্ছে 0। এটা হচ্ছে মিনিমাম কাজ, তাই না? সো একটা ফোর্স এবং অবজেক্টটা কোন দিকে যাচ্ছে তার উপর বেসিস করে আমাদের ওয়ার্কটা হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে। সো এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এবং তার ইউনিটটা কি হবে? ইউনিটটা হবে, দেখেন, তার ইউনিটটা হচ্ছে এই দুইটা ইউনিট আমরা মাল্টিপ্লাই করব, যে নিউটন মিটার। এস হচ্ছে মিটার আর এফ হচ্ছে কি? নিউটন। ওকে, নিউটন মিটার, অথবা আমরা এটাকে কি বলতে পারি? জুল। নিউটন মিটার অথবা হচ্ছে কি? জুল। এবং তার ডাইমেনশনটা কি হবে? তার ডাইমেনশনটা হবে কি?
এফ এর ডাইমেনশন কি এম, এল টি ইনভার্স 2, আর এখানে হচ্ছে এস এর ডাইমেনশন হচ্ছে এল, তার মানে হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2 তার ডাইমেনশন। তো আরেকটা এখানে কথা আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ইউনিট অফ ওয়ার্ক। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো কেজি মিটার, অর্থাৎ 1 কেজি ভরের কোনো অবজেক্ট গ্র্যাভিটির কারণে 1 মিটার যখন ডিসপ্লেসমেন্ট হবে তখন সেই ওয়ার্কটাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল ওয়ার্ক। এবং সো এটার ইউনিটটা হবে কি কেজি মিটার। হ্যাঁ, 1 কেজি থেকে মানে কেজি, আর হচ্ছে 1 মিটার থেকে আসছে মিটার, সো কেজি মিটার। আচ্ছা, এখন দেখেন কাজ অ্যাকচুয়ালি আমরা পাই হচ্ছে 3 রকম কাজ হতে পারে। একটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক, আর একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে জিরো। পজিটিভ, নেগেটিভ, জিরো। তো কখন কোন ক্ষেত্রে কোন ঘটনা ঘটবে আমরা যদি একটু দেখি। এটা হচ্ছে পজিটিভ, আর এখানে আমি লিখলাম হচ্ছে নেগেটিভ। আচ্ছা, আর এখানে আমি লিখবো জিরো। আচ্ছা, দেখেন পজিটিভ ওয়ার্ক আমরা কখন বলবো, যখন ফোর্স যেই দিকে, যদি তার ডিসপ্লেসমেন্ট একই দিকে হয়, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে হবে পজিটিভ ওয়ার্ক। ধরেন এই কলমটাকে আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি, এটা নিচের দিকে পড়বে। কেন? আমরা জানি এমজি ফোর্সের জন্য পড়বে নিচের দিকে, তাহলে ফোর্স নিচের দিকে এবং এই কলমটার ডিসপ্লেসমেন্টও নিচের দিকে, তাহলে ফোর্সের দিকে যখন হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট হবে তখন আমরা তাকে বলবো পজিটিভ ওয়ার্ক। ঠিক আছে, পজিটিভ ওয়ার্ক। সো এই পজিটিভ ওয়ার্কের ক্ষেত্রে আমরা মনে রাখবো থিটাটা কত হয়, 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল থিটা লেস দেন কত, 90 ডিগ্রি। অবশ্যই অবশ্যই পজিটিভ ওয়ার্ক হতে হলে থিটা হতে হবে, এফ আর এস এর মাঝখানে যে থিটা সেটা হইতে হবে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির চেয়ে কম। 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে কি কম। আচ্ছা, তো এই ক্ষেত্রে যখন থিটাটা হবে এরকম, এই ক্ষেত্রে কিন্তু আপনার অলওয়েজ কস থিটার ভ্যালুটা কত হয়, কস থিটার ভ্যালুটা হয় পজিটিভ ভ্যালু, তাই না? কস থিটার মান হবে পজিটিভ ভ্যালু। আচ্ছা, তো এখানে আমরা মনে রাখবো এখানে কিন্তু ইকের ভ্যালুটা বাড়ে। খেয়াল করেন তো, আমি যে বলছিলাম যে এই কলমটাকে যখন আপনি ছেড়ে দিবেন তখন এটা যখন নিচের দিকে আস্তে আস্তে পড়ে তখন তার কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ যখন পজিটিভ ওয়ার্ক হয় তখন কাইনেটিক এনার্জি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। আর যখন নেগেটিভ ওয়ার্ক মানে কি, ফোর্স যেদিকে ডিসপ্লেসমেন্ট তার ঠিক উল্টা দিকে হবে, তাই না? যেমন ধরেন আমি এই কলমটাকে যখন আমি উপরের দিকে থ্রো করব তখন কলমটা যাচ্ছে উপরের দিকে, তার ডিসপ্লেসমেন্ট কি উপরের দিকে, কিন্তু এফ কাজ করতেছে নিচের দিকে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, 180-তে। সো এই ধরনের কাজকে আমরা বলবো নেগেটিভ কাজ। সো এখানে অবশ্যই থিটাটা হইতে হবে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রি এর সমান বা তার চেয়ে কি হইতে হবে, ছোট হইতে হবে। এবং এইরকম যখন হয় থিটা, তখন কস থিটার ভ্যালুটা সবসময় কি হয়, নেগেটিভ ভ্যালু দেয়। সো এই জন্য আমরা তাকে বলি হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। আচ্ছা, আর নেগেটিভ ওয়ার্কের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি সবসময় কি হবে, কমবে। যখন আপনি এই কলমটাকে উপরের দিকে থ্রো করলেন তখন আস্তে আস্তে যখন উপরে উঠে তার কাইনেটিক এনার্জি কমে এবং একটা পয়েন্টে উঠে তার ভেলোসিটি কি হয়ে যায়, ম্যাক্সিমাম হাইটে উঠে তার ভেলোসিটি হয়ে যায় 0। অর্থাৎ কাইনেটিক এনার্জি কমতে কমতে উপরে একদম হাইয়েস্ট পয়েন্টে হবে কত, 0। আচ্ছা, জিরো ওয়ার্ক মানে কি? জিরো ওয়ার্ক মানে হচ্ছে আপনি ফোর্স দিলেন আর তার সরণ যেদিকে ঘটলো এই দুটার মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে কত, 90 ডিগ্রি। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাজটা মানে ওয়ার্কটা কত হচ্ছে, জিরো ওয়ার্ক। তো জিরো ওয়ার্কের এক্সাম্পল কি হইতে পারে? জিরো ওয়ার্কের এক্সাম্পল দেখেন যে সূর্যের চারপাশে কিন্তু বিভিন্ন গ্রহ ঘুরছে, যেমন ধরেন পৃথিবী ঘুরতেছে। তো এই পৃথিবী যে ঘুরতেছে, কেন ঘুরতেছে? কারণ তার এখানে একটা ফোর্স দিচ্ছে, এই সূর্য একটা ফোর্সে পৃথিবীকে টানছে, তাই না, গ্রেভিটেশনাল ফোর্স। বাট পৃথিবী কি সূর্যের দিকে আসতেছে না, পৃথিবী যাচ্ছে কোন দিকে, এই বরাবর তার সরণ হচ্ছে, তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই বরাবর। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, 90। সো এই ক্ষেত্রে কত ওয়ার্ক কত, 0। অর্থাৎ সূর্যের টান দ্বারা পৃথিবীর উপরে ওয়ার্ক কত, 0। আবার আমরা পেন্ডুলাম পড়েছিলাম না, পেন্ডুলাম। আচ্ছা, পেন্ডুলামের এটাকে আমরা বলি বব আর এটাকে আমরা বলি সুতা। এই সুতা কিন্তু এই ববটাকে সবসময় উপরের দিকে টানছে। এই যে সুতাটা ববকে উপরের দিকে টানছে, বাট বব কি কখনো উপরের দিকে যায়? বব যায় কোন দিকে, এই বরাবর। সো এইখানেও অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। সো একটা সিম্পল পেন্ডুলামের সুতা দ্বারা ববের উপরে যে কাজ, সে কাজটা কত, 0। বা আপনি একটা সুতা দিয়ে কোনো একটা অবজেক্টকে ঘোরাচ্ছেন এরকম ভাবে, তাহলে সেই সুতার টান দ্বারাও ওয়ার্কটা কত হবে, 0 হবে। তাহলে এই সবগুলো হচ্ছে জিরো ওয়ার্কের এক্সাম্পল। ওকে, তাহলে আমরা দেখলাম পজিটিভ ওয়ার্ক হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার কি হতে পারে, জিরো হতে পারে। ওকে, দেন দেখেন আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করি যে একটা অবজেক্ট এখানে আছে, ধরেন একটা বল,
বলটা টেবিলের নিচে ছিল, তো নিচ থেকে আপনি উপরে উঠালেন, এটা হচ্ছে একটা কাজ করলেন এ, আবার এখান থেকে এখানে নিলেন, এটা হচ্ছে কাজ করলেন হচ্ছে বি, আবার টেবিলের নিচে আপনি রাখলেন, সেটা হচ্ছে সি। তাহলে আমাকে একটু বলেন তো এ বি সি কোন ক্ষেত্রে কোন ধরনের কাজ করেছেন, একটু কমেন্ট করে আপনারা জানান তো। আচ্ছা, মানে একটা টেবিলের নিচ থেকে আমি ঘুরায় উপরে নিয়ে আবার এখানে রাখলাম, তাহলে মানে এ বি সি কোন ক্ষেত্রে কোন ধরনের কাজ হবে, আপনারা একটু কমেন্ট করে জানান, দেখি আপনারা কতটুকু বুঝছেন। জারিন তাসনিয়া বলছেন অ্যাম্পলিটিউডে ওয়ার্ক জিরো হবে পেন্ডুলামে। আপনার কথা বুঝি নাই, অ্যাম্পলিটিউডে ওয়ার্ক জিরো হবে মানে আমি যেটা বুঝাইছি যে একটা পেন্ডুলাম যখন এরকম ভাবে ঘুরে তখন উপরের দিকে সুতা কিন্তু উপরের দিকে টানতিছে, হ্যাঁ সুতাটা উপরের দিকে ববকে টানে, বাট বব কিন্তু উপরে ওঠে না, বব কি করে এইভাবে ঘুরে, তার মানে টান এদিকে, সে যাচ্ছে এদিকে, তার মানে অ্যাঙ্গেলটা কত 90, এটা বলছি। সারিয়া ইনকিয়াত বলছে এ হচ্ছে নেগেটিভ ওয়ার্ক, বি হচ্ছে জিরো ওয়ার্ক পজিটিভ ওয়ার্ক। আচ্ছা, ইনকিয়াত একটা কারেক্ট, সারিয়া বলছে নেগেটিভ পজিটিভ পজিটিভ, সারিয়ার কিন্তু একটা ভুল হয়েছে, হ্যাঁ। তাহলে আমি একটু বলি, দেখেন আপনারা কেউ কেউ সঠিক, কেউ কেউ একটু উল্টাপাল্টা বলতেছেন। যখন উপরের দিকে উঠাচ্ছি আমি, তখন ফোর্স কোন দিকে কাজ করতেছে, ফোর্স কিন্তু নিচের দিকে কাজ করতেছে, আর এস হচ্ছে উপরের দিকে, তাহলে এই কাজটাকে আমরা কি বলবো, নেগেটিভ কাজ বলবো, তাই না, নেগেটিভ কাজ বলবো। আর এখানে দেখেন তো ফোর্স কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে, বাট সে যাচ্ছে কোন দিকে, এই দিকে, তার মানে এখানে কত জিরো কাজ, তাই না, জিরো ওয়ার্ক। আর যখন নিচে নামাচ্ছি তখন এফ কাজ করতেছে নিচের দিকে, তার এসও নিচের দিকে, সো এটা হচ্ছে কি পজিটিভ ওয়ার্ক। ওকে, অর্থাৎ যখন বস্তুটাকে আমি টেবিলের উপর উঠাচ্ছি নেগেটিভ কাজ, সরাচ্ছি বরাবর জিরো কাজ, নামাচ্ছি পজিটিভ কাজ। তো ঠিক আছে, ধন্যবাদ যারা যারা কারেক্ট অ্যান্সার দিছেন। এখন দেখেন ওয়ার্কের ইউনিট আছে, আমরা বিভিন্ন ইউনিট আমরা এখানে বলে থাকি, যেমন হচ্ছে এসআই বা এমকেএস, যেটা সেখানে হচ্ছে জুল বা নিউটন মিটার, একটু আগে আমি যা লিখে দিয়েছিলাম, জুল বা নিউটন মিটার, বা এফপিএস এ হচ্ছে ফুট পাউন্ডাল, একটু মুখস্থ রাখবেন। গ্রেভিটেশনাল ইউনিট হচ্ছে কেজি মিটার, আমি একটু আগে বলছিলাম যে 1 কেজির অবজেক্টকে আমি হচ্ছে 1 মিটার সরাবো, তাহলে কেজি মিটার হচ্ছে কি গ্রেভিটেশনাল ইউনিট। আর সিজিএস হচ্ছে গ্রাম সেন্টিমিটার অথবা আর্গ, আর্গেও আমরা বলে থাকি। ওকে, মানে সিজিএস তো নামটাই আসছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, সো গ্রাম সেন্টিমিটার, সো ডিফারেন্ট ওয়েতে হচ্ছে আমাদের ইউনিটগুলো একটু মাথায় রাখবো। এখন দেখেন একদম সিম্পল, ডব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা বা ডব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, এই সূত্রের উপর বেসিস করে কিছু এখানে ম্যাথ দেওয়া আছে, তো আমরা একটু ম্যাথগুলো একটু সলভ করি। ওকে, দেখেন এ পারসনস ম্যাস ইজ 50 কেজি, এম দেওয়া আছে, এটা হচ্ছে এম। ওকে, ইফ হি মুভস আপওয়ার্ড 40 সেন্টিমিটার টল 10 স্টেয়ার, তাহলে 10টা স্টেয়ার হচ্ছে এবং প্রত্যেকটা কত 40 সেন্টিমিটার করে, তাহলে তার ডিস্টেন্স অ্যাকচুয়ালি কত 40 ইন্টু 10 সেন্টিমিটার, তাই না। আচ্ছা, দেন হোয়াট ইজ হিজ ওয়ার্ক, তাহলে ডব্লিউ সমান আমরা জানি হচ্ছে এফ এস, এফ মানে এম জি এস, তাহলে এম কত 50 কেজি, জি কত 9.8, এস কত হবে 40 সেন্টিমিটারকে মিটারে নেই 0.4, 10 স্টেয়ার হচ্ছে 10 আমরা মাল্টিপ্লাই করব, তাহলে কত হচ্ছে দেখেন, এটা কত, এটা হচ্ছে আমার 4, তাহলে 4 ইন্টু 50 কত 200 ইন্টু 9.8 কত হয় দেখেন, 9.8 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় 19.6, তাহলে এটা এটা হচ্ছে আপনার 1960, দেখছেন 1960, এটা কি আপনারা বুঝছেন 1960, ইনকিয়াত বলছে 1960, এক্সিলেন্ট 1960 জুল। ওকে ফাইন, এরপরে দেখেন, এরপরে কি বলছে, এ হর্স পুল এ অবজেক্ট এট 60 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল বাই 100 নিউটন ফোর্স এট 2 মিটার পার সেকেন্ড ইউনিফর্ম ভেলোসিটি। ওকে, এখানে ভেলোসিটি দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, দেন হচ্ছে ফোর্স এফ এর ভ্যালু দেওয়া আছে 100 নিউটন। হোয়াট ওয়ার্ক ডাজ দ্য হর্স ডু ইন 1 মিনিট, 1 মিনিটে ঘোড়াটা তাহলে কতটুকু কাজ করছে। দেখেন এই যে ঘোড়াটা এখানে আছে, এটা হচ্ছে ঘোড়াটা ধরেন, সে কিন্তু এইখানে টানতিছে কতটুকু 100 নিউটন ফোর্সে, এবং এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে তার কাজ কতটুকু করছে দেখেন, ডব্লিউ ইকুয়াল টু কি এফ এস। আচ্ছা, তাহলে এফ কত দেওয়া আছে এখানে দেখেন, এফ দেওয়া আছে 100 নিউটন, এস এস মানে কি,
এস ইকুয়াল টু আমরা কি বলতে পারি ভিটি, যেহেতু এখানে ইউনিফর্ম ভেলোসিটির কথা দেওয়া আছে, তার মানে এস ইকুয়াল টু আমরা কি লিখবো, এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। তাহলে ভি কত এখানে 2, টি কত এখানে 1 মিনিট, 1 মিনিটকে আমরা 60 দ্বারা মাল্টিপ্লাই করলাম। আচ্ছা, এখন আর অ্যাঙ্গেল দেওয়া আছে, সো অ্যাঙ্গেলটাও বসাই ফেলি, cos 60, cos 60। আচ্ছা, cos 60 এর মান কত, cos 60 এর মান হচ্ছে হাফ, তাই না? তাহলে এই cos 60 আর এই 2 ভেনিশ হয়ে যাচ্ছে, হাফ ইন্টু 2 মানে ভেনিশ, তাহলে 100 ইন্টু 60, তাহলে 6000, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে হচ্ছে 6000 জুল কাজ করেছে এই হর্সটা। ওকে, দেন আরেকটা কোয়েশ্চেন, ইফ ইন এনি অবজেক্ট এফ ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস কে ফোর্স ইজ অ্যাপ্লাইড, একটা ফোর্স দেওয়া আছে আপনাকে এখানে, হ্যাঁ, 2i প্লাস 3j প্লাস কে, অ্যান্ড ডিস্টেন্স ক্রস ইজ 2 মিটার অ্যালং উইথ এক্স এক্সিস, এক্স এক্সিস বরাবর কতটুকু ডিস্টেন্স হইল 2 মিটার, তাহলে কতটুকু সে কাজ করলো? তাহলে আমরা জানি ডব্লিউ সমান কি, এফ ডট এস। তাহলে আমি এখানে এফটা লিখি, কি বলছে, এফ বলছে 2i প্লাস 3j প্লাস কে ইন্টু এস, এস 2 মিটার, দেখেন এক্স এক্সিস বরাবর, তাহলে এক্স এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরটা সেটা আমরা জানি হচ্ছে আই, তাই না? তাহলে 2i, তাহলে এই 2i এর সাথে এটা ডট গুণন করব, এগুলো আমরা ভেক্টরে পড়ে আসছি না? তাহলে এখানে আই আই জাস্ট মাল্টিপ্লাই করব, 2 দুগুণে 4, তাহলে এখানে কাজ হচ্ছে কত, 4 জুল, 4 জুল হচ্ছে। ইনকিয়াদ, এক্সিলেন্ট, ইনকিয়াদ খুব তাড়াতাড়ি ম্যাথ করতে পারতেছে, হ্যাঁ। তাহলে আমি একটা আপনাদের দিচ্ছি, আপনারা এখন করবেন, হ্যাঁ। আপনারা জাস্ট আমি একটা কোয়েশ্চেন করবো, আমি আগে কোয়েশ্চেনটা আপনাদের কাছে বলি, বলার পরে আমি আরেকটা কোয়েশ্চেন করব। আপনারা ওইটা ম্যাথ ক্যালকুলেশন করার দরকার নেই, আপনারা খালি আমাকে সেই কোয়েশ্চেন অ্যান্সারটা দিবেন। দেখেন, এটা হচ্ছে একটা বিল্ডিং, এই বিল্ডিং এ ছাদে ওঠার জন্য ধরেন এই যে ইনকিয়াদি হচ্ছে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? এই যে ইনকিয়াদ যেহেতু খুব তাড়াতাড়ি ম্যাথের অ্যান্সার দিচ্ছে, তাহলে ইনকিয়াদ হচ্ছে উপরে উঠতেছে, সে মই দিয়ে উপরে উঠতেছে, মইটা হরিজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আর এই ইনকিয়াদের ম্যাস হচ্ছে ধরেন 60 কেজি, তার মাথার উপর একটা ভারী একটা জিনিস আছে, সেটা হচ্ছে 20 কেজি। আচ্ছা, আপনার এই যে মইটা, সেই মইটা হচ্ছে 10 মিটার লম্বা, ওকে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে ইনকিয়াদ কতটুকু কাজ করবে, ডব্লিউ ইকুয়াল টু হোয়াট? তো আমরা তো জানি ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস কস থিটা, তাই না? তাহলে এফ মানে কি, এম জি, তাহলে এখানে এম কত, এম হচ্ছে 60 প্লাস 20, এটা আমরা জানি। এস কত, 10 মিটার, তাহলে এফ কত হবে এখানে 80 কেজি, এস কত 10 মিটার, এখানে কস কত বসাবো আমি, সবাই একটু অ্যান্সার দেন তো। আচ্ছা, রাইদা বলছেন ফার্স্ট ম্যাথে কস থেটা লাগবে না। কস থেটা লাগবে না কেন? কোনো থেটা তো দেওয়া ছিল না, দেখছেন এখানে থেটা কোনো রকম ভাবে দেওয়া নাই, কোনো কোয়েশ্চেনে থেটা যদি না দেওয়া থাকে আপনার সেখানে থেটা ইউজ করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি ছবি মেঘলা মুন বলছেন 60 বসাবেন। 60 কেন বসাবেন, 30 কেন বসাবেন না, এটা কি আপনারা জানেন? ইনকিয়াত বলছে 0 বসাবে, হ্যাঁ। কস কত বসাবেন, 0, 0 তো হবে না। শুনেন, এখানে বসাবো 60, যারা 60 বলছেন সবাইকে ধন্যবাদ। 60 cos 60 বসাবো, কেন? আমরা থিটা ইউজ করব, মানে থিটাটা বসাবো সবসময় ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, তাই না? তাহলে এখানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এই দিকে, এস এর ডিরেকশন, আর ফোর্স কাজ করতেছে এই দিকে। দেখেন, এই অবজেক্টটাকে ঠিক করে ধরে রাখার জন্য সে মাথা দিয়ে উপরের দিকে ফোর্স দিচ্ছে। ইভেন এই মানুষটা মানে ইনকিয়াদ যখন দাঁড়ায় আছে তখনও সে কিন্তু মাটিতে ফোর্স দিচ্ছে, মাটিও তাকে উল্টা দিকে একটা ফোর্স দিচ্ছে। তার মানে আলটিমেটলি ফোর্স কাজ করতেছে কোন বরাবর, এই বরাবর, এস কাজ করতেছে এই বরাবর। তাহলে আমাকে বসাতে হবে তখন এই অ্যাঙ্গেলটা, পুরোটা 90, এটা 30, এটা হচ্ছে কত 60। তার মানে ম্যাথে বসাবো কত আমরা, cos 60 বসাবো, ঠিক আছে? আশা করি সবাই বুঝছেন। তো আমরা এই কুইজটাতে অ্যাটেন্ড করি সবাই। শুনেন, এখানে আপনারা বেশিরভাগই সি দাগাইছেন, মানে কিছু মানে 4 জন হচ্ছে আপনারা বলছেন 0, তো 4 জন সঠিক বলছেন, 7 জনই ভুল বলছেন। দেখেন এখানে কি বলছে, an object of weight 40 নিউটন is held at 10 মিটার above for 10 সেকেন্ড, what amount of work is done? আপনি এই জিনিসটাকে আপনি সারা দিন যদি আপনি এভাবে ধরে রাখেন, এখান থেকে বলছে এটাই যে জাস্ট কি করা হয়েছে, হোল্ড করা হয়েছে,
এত সেকেন্ড বা এত কেজি মানে যাই বলে না কেন, হোল্ড করা থাকলে কি কোনো ডিসপ্লেসমেন্ট ঘটতেছে, করাচ্ছেন না, তাহলে তো ওয়ার্ক কত, জিরো না। আমি একদম এইটা শুরুতে বলছিলাম যে একটা দেয়ালের উপর আপনি যতই ফোর্স দেন তার যদি ডিসপ্লেসমেন্ট না হয় তাহলে কোনো রকম কাজ হবে না, তাই না? তাহলে কাজ হওয়ার জন্য অবশ্যই কি হতে হবে, ডিসপ্লেসমেন্ট হইতে হবে। তো তার বেশিরভাগই হচ্ছে যে তারা ওই যে 40, 10 সেকেন্ড, 10 মিটার এগুলো দিয়ে ক্যালকুলেশন করে সি দেখাইছেন। কারেক্ট অ্যান্সার কত, বি, 0 জুল। আচ্ছা, ইনক্যাত বলছে ভাইয়া ম্যাথটা এমজি সাইন 30 দিয়ে হইতো না? হ্যাঁ অবশ্যই হইতো। মানে আমি তো এখানে আসলে করাইছি কত, কস দিয়ে, মানে যেহেতু ফর্মুলা এফ এস কস থিটা, সো আমরা সবসময় একটা জিনিসই মেনটেন করার চেষ্টা করব যে কস থিটা, এই থিটাটা এফ আর এস এর মাঝখানে কোণ। আর ইনকেস যেটা বললেন যে সাইন দিলে হইতো কিনা, সাইন 30 দিলে সেম অ্যান্সার, মানে এখানে সাইন 30 দিয়েও করা যাইতো, সাইন 30 দিয়েও করা যেত, আর আমি করছি কস 60 দিয়ে, একই রেজাল্ট, জিনিস একই, একই জিনিস বুঝায়। ওকে, তাহলে আমরা একটা এমসিকিউ দেখি কি বলছে। মুন ইজ মুভিং অ্যারাউন্ড আর্থ, ওয়ার্ক ডান বাই মুন অ্যান্ড গ্র্যাভিটি অফ আর্থ ইজ 0। দেখেন যে আর্থ মুনকে টানছে, তাই না? বাট মুন তো তার দিকে আসতেছে না, মুন হচ্ছে তার দিকে চারিপাশে ঘুরতেছে। তো ঘুরতেছে এবং এই যে মুনের চলার দিক, ডিরেকশন, আর তার আর্থ যে তাকে টানতেছে সেই ফোর্স 90 ডিগ্রি অ্যাঙ্গেল, সো এখানে ওয়ার্ক কত হচ্ছে, 0 হচ্ছে। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে কি কি আছে দেখেন, ওয়ার্ক ডান বাই ইলাস্টিক ফোর্স। আচ্ছা দেখেন, যে কোনো একটা অবজেক্টকে ধরেন স্প্রিং দিয়ে যদি বলি, যেহেতু এখানে স্প্রিং নিয়ে কথাবার্তা বলা আছে, যে উইথিন ইলাস্টিক লিমিট if the size and shape of a body is changed and the force due to which the body regain its original shape and size is called elastic force। যখন আপনি একটা অবজেক্টকে যখন এই দিক দিয়ে আপনি একটা ফোর্স দিবেন, এটাকে আপনি এক্সটেন্ড করবেন বা এটাকে আপনি কন্ট্রাক্ট করলেন, তখন তারপরে আপনি ছেড়ে দেওয়ার পরে ওটা আবার আগের জায়গায় ফিরে আসতেছে। দেখেন এই স্প্রিংটাকে যখন আপনি এখান থেকে এই পরিমাণ এক্স পরিমাণ টানলেন, টানার পরে যখন ছেড়ে দিবেন, আচ্ছা টানার পরে এই জায়গায় আসার পরে তার মধ্যে না একটা এনার্জি স্টোর হয়, সেই এনার্জিটার নাম হচ্ছে পটেনশিয়াল এনার্জি, তাই না? দেন আপনি যখন ছেড়ে দিবেন তখন সে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি এরকম ভাবে একটা অসিলেট করতে থাকবে, তখন তার মধ্যে একটা কাজ হবে। এই যে এনার্জিটা স্টোর হইলো, সেই এনার্জি দ্বারা একটা কাজ হবে, সেই কাজটা কত, ডব্লিউ সমান হাফ অফ কে এক্স স্কোয়ার। হ্যাঁ, ডব্লিউ সমান হাফ অফ কে এক্স স্কোয়ার। এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা আপনারা পিরিয়ডিক মোশন বলেন বা আরো অন্য একটা চ্যাপ্টারে আপনারা পড়ছেন, হ্যাঁ স্ট্রাকচার চ্যাপ্টারটাতেও পড়ছেন, ডব্লিউ সমান হাফ অফ কে এক্স স্কোয়ার। এখানে কে এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট, তাই না? এই যে স্প্রিং কনস্ট্যান্ট অর ফোর্স কনস্ট্যান্ট, এই কে কে আমরা বলে থাকি স্প্রিং কনস্ট্যান্ট অর ফোর্স কনস্ট্যান্ট। তো আমাদের দেখেন এই কে এটা থেকে প্রশ্ন আসতে পারে মেডিকেলে, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এই ফর্মুলাটাও আমরা পড়ছি কিন্তু, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। তাহলে কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, যেখানে আমরা কে সমান লিখতে পারি হচ্ছে এফ বাই এক্স, তার মানে এটার ইউনিটটা কি হবে, নিউটন পার মিটার, তার ডাইমেনশনটা কি হবে, এম টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু, এল এল কাটা যাচ্ছে, তাহলে এম টি ইনভার্স টু। তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কে, এটার ইউনিট ডাইমেনশন জানবো, আর এখানে ডব্লিউ সমান হাফ অফ কে এক্স স্কয়ার। তাহলে একটা স্প্রিং দ্বারা যে কাজ হয় সেই কাজটা কিন্তু ডব্লিউ এক্স এর স্কোয়ারের প্রপোর্শনাল। তাহলে যদি বলে যে ডিসপ্লেসমেন্ট হয়েছে হচ্ছে 2 টাইমস, তাহলে কাজ হবে কত, 4 টাইমস, 3 টাইমস হলে এটা হবে কত, 9 টাইমস। এই কথাটাই বলছে এখানে দেখেন, ইফ displacement is double against the elastic force then work will be 4 times, যদি 3 টাইমস হয় তাহলে 9 টাইমস। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। ওকে, দেখেন এরপরে এই কথাটাই এই কথাগুলো বলা হয়েছে এখানে, যে স্প্রিং কনস্ট্যান্টের যে ইউনিট ডাইমেনশন, এগুলো আমি আগের পেজে বলছি। আর এখান থেকে এই কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা একদম 5 স্টার ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে স্প্রিং কনস্ট্যান্ট কার কার উপর ডিপেন্ড করে, তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে লেংথ অফ দ্য স্প্রিং, লেংথ, আর একটা হচ্ছে জিওমেট্রিক স্ট্রাকচার, মানে কি টাইপের মানে আপনার ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, আর একটা হচ্ছে ইলাস্টিসিটি অফ দ্য ম্যাটেরিয়ালস। তো এই তিনটা জিনিসকে আমরা একসাথে মনে রাখতে পারি লেগ দিয়ে। হ্যাঁ, লেগ। তাহলে স্প্রিং কনস্ট্যান্ট কে ডিপেন্ড করে হচ্ছে এই তিনটা বিষয়ের উপরে, এল ফর লেংথ, ই ফর ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি, আর জি ফর জিওমেট্রিক স্ট্রাকচার, জিওমেট্রিক স্ট্রাকচার। ওকে,
এই তিনটা বিষয়ের উপরে। ওকে, আচ্ছা এই কে দ্বারা আসলে কি বোঝায়, স্প্রিং কনস্ট্যান্টের অ্যাকচুয়াল মিনিংটা কি? অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে একটা স্প্রিং কতটা শক্তিশালী, তার সে কতটা স্ট্রং তা বোঝায়। একটা স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট ধরেন ভ্যালু হচ্ছে 10, আর একটা হচ্ছে 15, তাহলে 15 যে সেই স্প্রিংটা তত বেশি এনার্জি বেশি, ঠিক আছে? তাহলে আমরা এটা মনে রাখবো, স্প্রিং কনস্ট্যান্ট বেশি মানে স্প্রিংটা তত বেশি শক্তিশালী। আচ্ছা, তাহলে একটা কুইজে আমরা একটু অ্যাটেন্ড করি, সেই কুইজটা দেখেন, সবাই একটু চেষ্টা করেন। আচ্ছা, এটা আপনারা হচ্ছে 9 জন কারেক্ট অ্যান্সার দিয়েছেন, 5 জন আবার ভুল অ্যান্সার দিয়েছেন। তো কেউ কেউ হচ্ছে কে দাগাইছে, কেউ হচ্ছে কে বাই 4 দাগাইছেন, আর বেশিরভাগই আপনারা কারেক্টটাই দাগাইছেন, সেটা হচ্ছে 4K। কারেক্ট অ্যান্সার হচ্ছে কি 4K। দেখেন একটা স্প্রিং, a spring has a spring constant K if it is divided into 4 equal parts। মানে কি, একটা স্প্রিং ছিল, সেই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট ছিল K, তাকে কয়টা পার্টে ভাগ করলেন? 4টা পার্টে ভাগ করলেন। ওকে, সমান 4টা পার্টে, এই যে ছোট ছোট 4টা পার্টে। হোয়াট উইল বি দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ ইচ পার্ট? এই প্রত্যেকটার স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যে স্প্রিং, ধরেন এতটুকু একটা স্প্রিং আপনি যখন টানবেন, যেই পরিমাণ ফোর্স বা এফোর্ট দেওয়া লাগবে, এটাকে কেটে যখন আপনি ছোট করবেন, টুকরা করবেন, যদি সমান টুকরা করেন, তাহলে যত টুকরা করছেন, ধরেন 4 টুকরা করছেন, তাহলে প্রত্যেকটা হয়ে যাবে 4 গুণ করে এনার্জি বেড়ে যাবে। মানে স্প্রিং বড়টা থেকে ছোটটা টানতে বেশি পরিমাণে এফোর্ট দেওয়া লাগবে বা এনার্জি দেওয়া লাগবে। সো অবশ্যই যেহেতু 4টা পোর্শন করছি, তাহলে প্রত্যেকটা হচ্ছে 4K করে হবে, প্রত্যেকটার এনার্জি 4K। যদি বলতো 3টা পার্টে, ইকুয়াল পার্টে ভাগ করেছি, তাহলে কত হইতো? 3K 3K 3K। কথা বুঝছেন? তাহলে এটার অ্যান্সার হচ্ছে 4K। যারা কে দাগাইছেন তারা অনেকে চিন্তা করছেন কনস্ট্যান্ট তো কখনো চেঞ্জ হয় না, তাই না? আপনাদের যারা কে দাগাইছেন তাদের উদ্দেশ্যে বলি, ফিজিক্সের সব কনস্ট্যান্ট চেঞ্জ হতে পারে, বুঝতে পারছেন? যত কনস্ট্যান্ট আপনারা পড়ছেন পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়, বাট একটা কনস্ট্যান্ট চেঞ্জ হয় না। কোনটা একটু কমেন্ট করে জানান তো, কোন কনস্ট্যান্টটা? এক্সিলেন্ট, জারিন, তাসনিয়া, সারিয়া, রাউদাত বলছে স্মল জি, স্মল জি তো চেঞ্জ হয়। নাজিহা বলছে ঠিক। ওকে ওকে, মোটামুটি আপনারা কারেক্ট অ্যান্সার দিছেন। হ্যাঁ, সবাই কারেক্ট অ্যান্সার দিছেন। ক্যাপিটাল জি, গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট কখনোই চেঞ্জ হবে না, এটা যে কোনো জায়গায় যাওয়া হোক না কেন, উপরে নিচে, হ্যাঁ অন্য কোনো জায়গায়, সব জায়গার জন্য জি এর মানটা সেম থাকে। বাদ বাকি সকল কনস্ট্যান্টই মোটামুটি চেঞ্জ হয়। ওকে, দেন আরেকটা কুইজ শর্ট করে আমরা একটু এটাতে সবাই অ্যাটেন্ড করে ফেলি। সবাইকে ধন্যবাদ, সবাই পারছেন মোটামুটি। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, নিউটন পার মিটার। একটু আগেই বলছি তাই না, স্প্রিং কনস্ট্যান্ট এফ ইকুয়াল টু, এই ফর্মুলাটা মনে রাখলেই হচ্ছে আমরা এটা পারবো, কে কে এটা কত, নিউটন পার মিটার। ওকে, এখন আমরা দেখি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। আচ্ছা দেখেন, আপনি একটা অবজেক্টকে বা একটা বডিকে যখন আপনি, ফার্স্ট কি লাইন বলছে যে ইফ এ বডি ইজ brought from top to bottom or is taken from bottom to top, then work is done by gravitational force. Okay, acha, that means whatever is done either to raise the body or bring it down, the body is always being attracted towards the center of the earth. আপনি একটা অবজেক্টকে আপনি সারফেস থেকে উপরে উঠান বা উপর থেকে নিচে নামান, অলওয়েজ এই অবজেক্টটাকে পৃথিবীর সেন্টার তাকে কি করবে? টানবে। সো ওই টানদার একটা কাজ হবে, তাই না? সেই কাজটা কি দেখেন, ডব্লিউ সমান হচ্ছে এফ ইন্টু এস। তাহলে এফ হচ্ছে কি জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ, তাই না? তাহলে ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ, এটা আমরা গ্র্যাভিটেশনাল ওয়ার্কের ক্ষেত্রে বলতে পারি। আর তাহলে আমরা কি লিখতে পারি, যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য হাইট অর ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স এটা হচ্ছে হাইটের কি ডিরেক্টলি প্রপোর্শনাল। বাট একটু আগে যখন আমরা স্প্রিং পড়েছিলাম, স্প্রিং এর ওয়ার্ক ডানের ক্ষেত্রে পড়েছিলাম হচ্ছে ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। এটা পড়েছিলাম কার ক্ষেত্রে? স্প্রিং এর ক্ষেত্রে। আর এটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে। ওকে ওকে, তাহলে এখান থেকে পরীক্ষা কিন্তু আসতে পারে, স্প্রিং এর ক্ষেত্রেও বলতে পারে, বা এখানে বলতে পারে 2 টাইম 3 টাইম বা 4 টাইম করা হয়েছে, তাহলে ওয়ার্ক ডান কত হবে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা। ওকে, দেখেন এই কথাগুলো এখানে বলা হয়েছে, যে 1 নাম্বার পয়েন্টে বলছে যে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা হচ্ছে ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, আর যখন স্প্রিং এর ক্ষেত্রে হবে তখন ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। আর সেন্ট্রিপেটাল ফোর্স অফ দ্য আর্থ ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, আর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ ডিস্টেন্স, মানে নিউটনের যে ফর্মুলাটা এফ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কোয়ার। গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে কি স্কোয়ারের, ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা
এরপরে আসেন এনার্জি। আচ্ছা, এনার্জি মানে কি? আমরা এনার্জিটা হিসাব করি কিভাবে, কতটুকু কাজ করলো, তাই না? কতটুকু ওয়ার্ক হইলো তার উপর বেসিস করে আমরা বলি হচ্ছে এনার্জিটা কিরকম। তো এনার্জিটা ডিফারেন্ট ফর্মে থাকে, আমাদের ডিফারেন্ট ফর্মে এনার্জি আছে আমাদের নেচারে। তো কয়টা ফর্ম আছে দেখেন, 9টা ফর্ম আছে। এখন বইয়ে বলা আছে এনার্জি হ্যাজ ডিফারেন্ট ফর্মস। কি কি? মেকানিক্যাল, হিট, লাইট, সাউন্ড, ম্যাগনেটিক, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, নিউক্লিয়ার এবং সোলার। এই নামগুলো কিন্তু আমাদের সবগুলো আমরা একটু জানি আমরা, তাই না? তো পরীক্ষায় যদি আসে যে কয় ফর্মের এনার্জি আছে, তাহলে ডিরেক্টলি আমরা বলবো হ্যাঁ 9টা ফর্ম আছে। ওকে, 9টা ফর্ম। এই 9টা ফর্মের নাম আমরা মনে রাখতে পারি একটা নিমোনিক দিয়ে, SSMC। ওকে, SSMC এটা একটা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তাই না? আচ্ছা, তো SS মানে কি? S দ্বারা হচ্ছে সোলার, আর একটা S দিয়ে হচ্ছে কি সাউন্ড, আর M দিয়ে হয় ম্যাগনেটিক, আর C দিয়ে হয় কেমিক্যাল। মানে এইগুলা আসলে আমরা নামগুলো একটু মনে রাখতে পারি। নামগুলো মনে রেখে পরীক্ষা আসবে অ্যাকচুয়ালি কি জিনিস, যে কোন এনার্জিটা কোন এনার্জিতে কনভার্ট হচ্ছে। আমরা এই নামগুলো মনে রাখার যে নিমোনিকটা, এটা আমরা একটু মেডিটিক্স থেকে দেখবো। আমরা মেডিটিক্সে আছে, মেডিটিক্সে আমাদের নিমোনিকটা দেখবো নামগুলো। আর দেখেন মেকানিক্যাল এনার্জিটা হচ্ছে 2 টাইপস, কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ এনার্জি, মানে একটা এনার্জি থেকে আরেকটা এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে। টোটাল পয়েন্ট আছে দেখেন কয়টা, 11টা পয়েন্ট আছে। আমি বলবো যে ভালো করে যদি আপনি 2বার রিডিং দেন, ভালোভাবে এই জিনিসটা আপনি 2বার বাসায় ঠান্ডা মাথায় পড়বেন, ঠিক আছে? তাহলে এটা মুখস্থ করতে হবে না যে কোন এনার্জিটা কোন এনার্জিতে কনভার্ট হচ্ছে। হ্যাঁ, আমি আপনাদের কিছু এক্সাম্পল দিই। তো ফার্স্টে কি বলছে? ওয়াটার ফ্লোজ ফ্রম হায়ার প্লেস টু লোয়ার প্লেস। হ্যাঁ, ইটস এনার্জি এট এ হায়ার প্লেস ইজ পটেনশিয়াল এনার্জি। দেখেন আমরা দেখছিলাম যে ধরেন এটা একটা নদী, এখানে পানি ফ্লো হচ্ছে। তো এই মাঝখানে একটা আমরা আর্টিফিশিয়াল এরকম একটা উঁচু একটা জায়গা বানাই। তো যখন এখানে পানিগুলা এখানে বাধা পাবে, তখন না সে উপরের দিকে উঠবে, তাই না? সো এখানে এই পানিগুলোর ক্ষেত্রে যখন এখানে আসলো, তখন একটা এনার্জি তার মধ্যে স্টোর হইলো। কোনো বস্তুকে যখন আপনি উপরে উঠাবেন, তার মধ্যে একটা এনার্জি স্টোর হবে না? সেই এনার্জিটাকে আমরা কি বলি? পটেনশিয়াল এনার্জি। আর এখানে যখন একটা টারবাইন ব্লেড রাখা হলো, এই পানিগুলো যখন পড়বে, তখন এই ব্লেডগুলোকে ঘুরাবে, আর ঘুরাই তখন কি তৈরি করবে? তখন এখানে একটা কারেন্ট তৈরি করলো, তাই না? একটা কারেন্ট মানে ইলেকট্রিক একটা এনার্জি তৈরি করলো। সো এখানে এটাই বলছে যে হোয়াইল ফ্লোয়িং ডাউনওয়ার্ড ইটস পটেনশিয়াল এনার্জি চেঞ্জেস টু কাইনেটিক এনার্জি। এখানে পটেনশিয়াল এনার্জিটা এখানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হইলো। বাই রোটেটিং টারবাইন্স বাই দ্য কাইনেটিক এনার্জি ইলেকট্রিসিটি ইজ জেনারেটেড। সো এখানে কোন এনার্জিটা কোন এনার্জিতে কনভার্ট হচ্ছে দেখেন, মেকানিক্যাল এনার্জি হ্যাজ বিন ট্রান্সফর্ম। মেকানিক্যাল এনার্জিটা, এই যে ঘুরতেছে টারবাইনটা, এটা কি মেকানিক্যাল এনার্জি না? এটা কোন এনার্জিতে হয়েছে? ইলেকট্রিক এনার্জিতে আপনার ট্রান্সফর্ম হয়েছে। ওকে, দেন হোয়েন ইলেকট্রিক এনার্জি পাসেস থ্রু দ্য ইলেকট্রিক বাল্ব, মানে একটা বাল্বে যখন আপনি কারেন্ট ফ্লো করাবেন, তখন কি হচ্ছে? ইলেকট্রিক এনার্জি হ্যাজ বিন ট্রান্সফর্ম ইন্টু লাইট এনার্জি। এন্ড আরেকটা এনার্জি হয়, সেটা হচ্ছে কি হিট এনার্জি তো হয়, কারণ একটা বাল্ব কি গরম হয় না? তাহলে লাইট এনার্জি এবং হচ্ছে হিট এনার্জিতেও কনভার্ট হচ্ছে। সো এরকম ভাবে আপনি সবগুলো যখন পড়বেন, দেখবেন কোনোটাই কঠিন না। আপনি শীতকালে 2 হাতের তালু যখন আপনি হচ্ছে ঘষেন, তখন আপনার কাছে গরম লাগে না? একটু কমেন্ট করে জানান তো। আচ্ছা, একটু কমেন্ট করে জানান তো, যখন আপনি হাত ঘষেন তখন কোন এনার্জি কোন এনার্জিতে কনভার্ট হয়? অধরা প্রশ্ন করছে কে এর আগে নেগেটিভ সাইন কেন? আচ্ছা, আমি বলতেছি, অধরার কোয়েশ্চেনটা অ্যান্সার দিচ্ছি। আচ্ছা, সবাই বলছেন, ভালো অ্যান্সার দিচ্ছেন। জারিন, ইনকিয়াদ, সারিয়া, হ্যাঁ, নাজিহা, সাদিয়া, সবাই ভালো অ্যান্সার দিচ্ছেন যে মেকানিক্যাল হচ্ছে কি হিট হচ্ছে। এক্সিলেন্ট, এই পয়েন্টে বলছে হোয়েন টু পাম আর রাবড উইথ ইচ আদার দেন হিট ইজ জেনারেটেড ইন দিস কেস মেকানিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু হিট এনার্জি। তো আমরা কি পারবো না একটু সুন্দর করে আমরা এই জিনিসগুলো পড়তে? আর এই 8 নম্বর পয়েন্টটা না পড়ে গেলে জীবনও আপনি পারবেন না পরীক্ষার হলে। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ব্যাকটেরিয়া এন্ড জার্ম আর ডেস্ট্রয়েড বাই আলট্রা অ্যান্ড ইনফ্রাসাউন্ড। আচ্ছা, ওয়েভ অ্যান্ড নেপথা ইজ ডিজলভড ইন ওয়াটার। We said clothes are cleaned by ultrasound. দেখেন, আপনি যদি না পড়ে যান, আপনার মাথায় ওই সময় আসবে না যে কাপড় ক্লিন করে কোন ধরনের সাউন্ড দিয়ে, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড দিয়ে। হোয়ার সাউন্ড এনার্জি ইজ কনভার্টেড টু মেকানিক্যাল এনার্জি। সো এই জিনিসগুলো আমরা একটু নিজ দায়িত্বে পড়বো।
দেন আরো কিছু আছে দেখেন, মোটামুটি পড়লেই পারবেন আশা করি। এগুলো আমার আর রিডিং পড়ার দরকার নাই, আপনাদের বোঝানোর দরকার নাই। তো একটু আগে যে প্রশ্নটা করছেন কে মাইনাস কেন, তার কোয়েশ্চেনটার আমি একটু অ্যান্সার দিই। হ্যাঁ, একটু আগে এখানে আমি মাইনাস কেন দিয়েছি, এটাই তো কোয়েশ্চেন ছিল। এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স দিয়েছিলাম কেন, তাই না? অধরা বলছে। আচ্ছা দেখেন অধরা, আপনি বুঝেন কিনা, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স এটা আসছে কিভাবে? এটা আসছে হচ্ছে এ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এখান থেকে আসছে। আমরা পিরিয়ডিক মোশন চ্যাপ্টারটা পড়ছিলাম না? পিরিয়ডিক মোশনে যত ধরনের পিরিয়ডিক মোশন আছে ওয়ার্ল্ডে এক্সিস্ট করে, ইভেন যত ধরনের আপনার অসিলেটরি মোশন আছে, পিরিয়ডিক মোশন বা অসিলেটরি মোশন বা সিম্পল হারমোনিক মোশন, সবাই এই সমীকরণটা মেনে চলবে। এক্সিলারেশন ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল এবং তাদের ডিরেকশনটা উল্টা দিকে, এই জন্য আমরা একটা মাইনাস দিয়েছি। ডিরেকশন আমি একদম সিম্পল পেন্ডুলাম দিয়ে যদি আপনাকে বলি, সিম্পল পেন্ডুলামের ববটাকে আপনি যখন এখান থেকে এখানে আপনি সরাই নিছেন, তো এখান থেকে এখানে সরাইছেন মানে কি, এটা হচ্ছে এক্স এর ডিরেকশন, তাই না? এক্স, আপনি কতটুকু ডিসপ্লেসমেন্ট করাইছেন, এই ববটাকে আপনি টানছেন এতটুকু, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কি এক্স। যখন আপনি ছেড়ে দিছেন তখন এই ববটা নিচের দিকে নামতেছে একটা এক্সিলারেশনে, একটা এক্সিলারেশন নামতেছে। তাহলে এর ডিরেকশন এই দিক, এক্স এর ডিরেকশন এই দিক। তাহলে যেহেতু এ আর এক্স ডিরেকশনটা উল্টা, এই জন্য আমরা একটা মাইনাস দিয়েছি। জাস্ট ডিরেকশন উল্টা দিকে বোঝানোর জন্য মাইনাস। আর এফ ইকুয়াল টু আমরা জানি এম এ, তাহলে এর জায়গায় আমরা লিখতে পারি এফ, এফ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স। তাহলে সমান চিহ্ন দিলে একটা কনস্ট্যান্ট আসবে, সেটা হচ্ছে কে। তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স এখান থেকে আসছে। তাহলে এটা একটা পেন্ডুলামের ক্ষেত্রে যেমন এই ফর্মুলাটা মানবে, একটা স্প্রিং এর ক্ষেত্রে মানবে, কারণ সবাই হচ্ছে একটা কি আপনার পিরিয়ডিক মোশন, তাই না? সো এই জন্য দিয়েছি। তো আশা করি বুঝছেন যে প্রশ্নটা করছেন অধর, আপনি কি বুঝতে পারছেন? তাহলে আমরা একটু সামনে আগাই। এখন আসেন ইউনিট অফ এনার্জি। আচ্ছা, ইউনিট অফ এনার্জি, এনার্জি বা ওয়ার্ক, এগুলোর ইউনিট এবং ডাইমেনশন সব কিছু সেম হবে। এনার্জি, ওয়ার্ক, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি, সবগুলো তো ওয়ান কাইন্ড অফ এনার্জি বা ওয়ার্ক, তাই না? সো দেখেন এখানে কি বলা আছে যে এনার্জির হচ্ছে ইউনিট জুল, তাই না? জুল। আর তার ডাইমেনশন হবে কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে আমরা মনে রাখবো ওয়ার্ক, এনার্জি, কাইনেটিক এনার্জি অথবা পটেনশিয়াল এনার্জি, সবার ডাইমেনশন এবং ইউনিট কি হবে? সেম হবে। ওকে, এখানে আরেকটা কথা বলছে যে মেকানিক্যাল এনার্জি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর একটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো আমরা এখন কাইনেটিক এবং পটেনশিয়াল এনার্জি নিয়ে একটু কথাবার্তা বলবো, আসেন। তো কাইনেটিক এনার্জি আমরা বাচ্চাকাল থেকে এগুলো পড়ে আসতেছি যে ই কে সমান হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, তাই না? এটা সবাই বুঝি। তো এখন আমি উপরে এম ভি স্কোয়ার আছে, আমি আরেকটা এম আমি মাল্টিপ্লাই করলাম, তাহলে নিচেও একটা এম দিয়ে দিলাম, তো ঘুরে ফিরে একই কথা হইলো। আচ্ছা, তাহলে উপরে আমি কি লিখতে পারি দেখো তো, এম স্কোয়ার ভি স্কোয়ার, আর নিচে কি টু এম। আচ্ছা, এম ভি মানে কি মোমেন্টাম, তাহলে আমি লিখতে পারি পি স্কোয়ার বাই টু এম। তাহলে আমি ফাইনালি কি পেলাম, ই কে সমান পি স্কোয়ার বাই টু এম। তাহলে এই ফর্মুলাটা আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন আসতে পারে, ম্যাথমেটিক্যাল প্রবলেম তো আসতেই পারে। হ্যাঁ, ই কে সমান, ই কে কাইনেটিক এনার্জি আর হচ্ছে মোমেন্টামের সাথে সম্পর্ক, রিলেশনটা কিরকম, মোমেন্টামের স্কোয়ারের প্রপোর্শনাল। ই কে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আপনার হচ্ছে কি মোমেন্টামের স্কোয়ারের প্রপোর্শনাল। ওকে, এই কথাগুলোই কিন্তু এখানে বলছে, দেখেন ই কে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার, কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ মোমেন্টাম। তো এখান থেকে আমরা কিছু ম্যাথ দেখবো আর কি। দেখেন খুব সহজ ম্যাথ, ইফ এন অবজেক্টস মোমেন্টাম বিকামস 3 টাইমস, তাহলে মোমেন্টাম 3 টাইমস করা হলো, দেন কাইনেটিক এনার্জি বিকামস হাউ মেনি টাইমস, তাহলে ই কে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার। তাহলে মোমেন্টাম যদি 3 টাইমস করা হয়, তাহলে পি যদি 3 টাইমস করা হয়, তাহলে ই কে হবে কত ভাইয়া, ই কে হবে 3 স্কোয়ার, তাহলে 9 টাইমস হবে, তাই না? আচ্ছা, দেন দেখেন কি বলছে, ইফ এন অবজেক্ট, এই ম্যাথগুলা করার সময় এগুলা সহজ, আমরা তাড়াহুড়া করব না, একটু ভালো করে দেখব যে ইনক্রিজ বলছে নাকি ইনক্রিজ এত টাইমস বলছে, নাকি শুধু এত টাইমস বলছে, মানে 300 টাইমস বলছে নাকি ইনক্রিজ 300 টাইমস বলছে, দুইটা কিন্তু আলাদা, তাই না? ইনক্রিজ বললে হচ্ছে আমরা আগে যা ছিল তার সাথে আমরা 300 টাইমস আমরা কি করব, মানে অ্যাড করব।
যেমন দেখেন ইফ অ্যান অবজেক্ট মোমেন্টাম ইজ ইনক্রিজড 300 টাইমস। আচ্ছা P1 মোমেন্টাম আগে ছিল x, এখন হইছে P2 হইছে হচ্ছে কত 300 টাইমস ইনক্রিজ হইছে, তার মানে x এর সাথে আচ্ছা 300 কে আমি 3 লিখলাম, ওকে 3 ধরলাম, তাহলে 3x ইনক্রিজ হইলো, তাহলে এটা P2 টা হইলো কত 4x। কাইনেটিক এনার্জি ইজ হাউ মেনি টাইমস, কাইনেটিক এনার্জিটা কত হবে, কাইনেটিক এনার্জি হচ্ছে EK2 বাই EK1, তাহলে P2 বাই P1 হোল স্কয়ার, তাহলে P2 কত 4x আর হচ্ছে x, তাহলে 4 স্কয়ার কত 16, তাহলে EK2 হচ্ছে 16 EK1। তাহলে এখন আপনার কোশ্চেনে কিন্তু এটাই চাওয়া হয়েছে যে কাইনেটিক এনার্জি ইজ হাউ মেনি টাইমস, কত টাইমস, 16 টাইমস, অ্যান্সার হচ্ছে 16। ওকে, এখন পরের কোশ্চেনটা দেখি। এক্সিলেন্ট, আপনারা অনেকে করে ফেলছেন। আচ্ছা হ্যাঁ 9 টাইমস 16 টাইমস, ওকে থ্যাংক ইউ। এরপর একটা দেখেন ইফ অ্যান অবজেক্ট মোমেন্টাম ইজ ইনক্রিজ 300 টাইমস, আচ্ছা দেন মোমেন্টাম ইজ ইনক্রিজ হাউ মেনি টাইমস। আচ্ছা ফাইন, দেখেন এখানে কি বলা হয়েছে, মোমেন্টাম P1 যদি হয় x, তাহলে P2 আমি কত লিখবো, সেম না 4x না, তাহলে আচ্ছা এখানে একটু ঝামেলা করছে আপনার প্রশ্নে, একটু আসলে প্রিন্টিং মিস্টেক হয়েছে, দেখেন দুইটাই মোমেন্টাম বলতেছে তাই না। আচ্ছা এখানে মোমেন্টাম আছে, এখানেও মোমেন্টাম আছে, তার মানে একটু ভুল আছে, এখানে কাইনেটিক এনার্জি হবে, হ্যাঁ ইকে ইকে, ওকে ইকে। তাহলে আমি একটু এটা মুছে আবার আপনাদের লিখি, দেখেন ইকে 1 যদি হয় x, তাহলে ইকে 2 হবে 4x, তাহলে মোমেন্টাম কতটুকু ইনক্রিজ হবে, তাহলে মোমেন্টাম P2 বাই P1 সমান EK2 বাই EK1। আচ্ছা EK সমান মানে প্রপোর্শনাল টু পি স্কয়ার, তার মানে এটা হচ্ছে রুট হবে এখানে তাই না। তা আমরা তো জানি যে EK প্রপোর্শনাল টু পি স্কয়ার, তাহলে P সমান আমি কি লিখব, রুট EK তাই না। তাহলে এই যে দেখেন P2 বাই P1 সমান EK2 বাই EK1 রুট, তাহলে EK2 কত 4x বাই x, মানে এটা হচ্ছে 2, তাহলে আমি লিখতে পারি না P2 সমান 2P1। আপনারা কি বুঝতেছেন? আচ্ছা সারিয়া বলছেন 2 আর ইনকেত বলছে 100%, তাহলে অ্যান্সার কারেক্ট হচ্ছে কোনটা 100%, তাই না। এখানে বলা হয়েছে মোমেন্টাম ইজ ইনক্রিজড অফ হাউ মেনি পার্সেন্ট, তাহলে মোমেন্টাম হয়েছে এখন কত 2P1, তাহলে ইনক্রিজ হয়েছে কত, ইনক্রিজ হয়েছে হচ্ছে P2 মাইনাস P1, P2 মানে 2P1 মাইনাস P1, তার মানে হচ্ছে P1, P1 মানে কত 100%, তার মানে অ্যান্সারটা হচ্ছে কত 100% ইনক্রিজ হয়েছে, যেহেতু এখানে পার্সেন্টেজে দেওয়া আছে 100% ইনক্রিজ হয়েছে। আশা করি সবাই বুঝছেন। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এই টাইপের কোশ্চেন বিভিন্নভাবে দিতে পারে, আপনারা খালি একটু খেয়াল রাখবেন কি ইনক্রিজ বলছে নাকি শুধু এত টাইমস বলছে, এটা একটু খেয়াল রাখেন হ্যাঁ। আর কোশ্চেনে চাইছে কি ইনক্রিজ চাইছে নাকি হাউ মেনি টাইমস চাইছে, ওকে। তাহলে এটা কি বলছে দেখেন, when rice is cooked in solar oven then which energy is converted into heat energy। ওকে, যখন আপনি হচ্ছে মানে ভাত রান্না করবেন সোলার সিস্টেমের মধ্যে, তখন আপনার হিট এনার্জিটা হুইচ এনার্জি কনভার্টেড, মানে কোন এনার্জি থেকে হিট পাই আমরা, তাহলে মেকানিক্যাল, সাউন্ড, কেমিক্যাল আর লাইট, অবশ্যই যেহেতু হচ্ছে সোলার ওভেন তার মানে অবশ্যই লাইট এনার্জি থেকেই তো হিটটা প্রডিউস হবে তাই না, লাইট থেকে আমি হিট পাচ্ছি। ওকে এক্সিলেন্ট, তাহলে এই কুইজটাতে আমরা একটু অ্যাটেন্ড করি সবাই। ওকে এটা দেখেন, এটা ABCD 4টা অপশনে আপনারা সবাই মিলেমিশে দেখাইছেন, ঠিক আছে 30% দেখাইছেন A, 30% B, 30%, 30%, মানে এরকম মোটামুটি মানে আপনারা সবাই মিলেমিশে। তো 4জন কারেক্ট অ্যান্সার দিয়েছেন, অ্যান্সার সি দেখাইছেন 4জন, সারিয়া, নাজিহা, সারিয়া, ইনকিয়াদ, সবাই অনেক ধন্যবাদ। এই 3জন হচ্ছে কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আচ্ছা এটা কিভাবে অ্যান্সার করবেন দেখেন, ইন হুইচ কেস কাইনেটিক এনার্জি ইজ লোয়েস্ট, কাইনেটিক এনার্জি 4টার মধ্যে কোনটা সবচেয়ে কম তাই না। তাহলে আচ্ছা আমরা একটু দেখি ফার্স্ট কেসের ক্ষেত্রে যদি আমরা বের করি যে কাইনেটিক এনার্জি ই কে সমান আমরা তো যে হাফ অফ mv স্কয়ার, এম কত এখানে শুধু 1, মানে আমরা খালি এই পাশের জিনিসগুলো নিচ্ছি হ্যাঁ,
তো এটা হচ্ছে হাফ অফ এম ইন্টু ভি স্কোয়ার, মানে হচ্ছে 3 স্কোয়ার কত 9, তাহলে এখানে হচ্ছে 9/2। আর এটার ক্ষেত্রে কত হচ্ছে হাফ অফ এম টু ভি স্কোয়ার কত 4, তাহলে এখানে হচ্ছে কত 4। এটার ক্ষেত্রে কত হাফ অফ এম ভি স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে এখানে আসতেছে হচ্ছে 2। এটার ক্ষেত্রে হচ্ছে হাফ অফ এম হচ্ছে 3, ভি স্কোয়ার হচ্ছে 4, তাহলে 12/2 মানে হচ্ছে 6। তাহলে দেখেন তো সবচেয়ে কম লোয়েস্ট কাইনেটিক এনার্জি কোনটা হচ্ছে 9/2 মানে কত 9/2 মানে হচ্ছে ভাইয়া 4.5 4 6 2, তাহলে কারেক্ট অ্যান্সার কত সি। খুব কি কঠিন লাগছে? খুব কঠিন না কিন্তু। আপনি এভাবে একটু বের করতে হবে, হয়তো একটু সময় বেশি লাগবে, আপনি 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগতে পারে, বাট আপনারা এভাবে বের করবেন। ওকে, আমরা এখন পটেনশিয়াল এনার্জিতে যাই। টাইপস অফ পটেনশিয়াল এনার্জি হচ্ছে তিনটা: গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, আর হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। এই তিনটা খালি নাম আমরা একটু ভালো করে দেখব। তিনটা টাইপ আছে। এখন একটা পটেনশিয়াল এনার্জি আমরা একটু ডিটেইলসে পড়ব, সেটা হচ্ছে গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, পটেনশিয়াল অ্যান্ড কাইনেটিক এনার্জি চেঞ্জেস অফ ফলিং অবজেক্ট। দেখেন, একটা অবজেক্টকে যখন আপনি ফালাবেন, তো যখন এখানে একদম স্থির ছিল, তখন তার আমরা কি জানি, তার হচ্ছে কাইনেটিক এনার্জি ছিল 0, তার পটেনশিয়াল এনার্জি হচ্ছে হাইয়েস্ট। যখন আপনি ফালাবেন, সে যখন পড়তে থাকবে, তখন কন্টিনিউয়াসলি তার কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি কি হতে থাকবে, চেঞ্জ হবে। যত নিচে নামবে তার কাইনেটিক এনার্জি বাড়বে, তার পটেনশিয়াল এনার্জি কমবে। একদম নিচে পড়তে পড়তে একদম যখন গ্রাউন্ড টাচ করবে, গ্রাউন্ড টাচ করার আগে তার সমস্ত এনার্জিটা কি হবে, আপনার হচ্ছে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, কোনো রকম পটেনশিয়াল এনার্জি থাকবে না। কিন্তু যে কোনো জায়গায় ধরেন পড়তে 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 যে কোনো জায়গায় উপরে নিচে মাঝে যে কোনো জায়গায় তার টোটাল যে এনার্জিটা সেটা কিন্তু সমান থাকবে। সেই টোটাল এনার্জিটা কত জানেন, mgh। তাহলে আমরা মনে রাখবো টোটাল এনার্জিটা কিন্তু সব সময় ঠিক থাকবে, সেটা হচ্ছে mgh। তাহলে আমি এখন আপনাদের দেখাবো যে সব জায়গায় হচ্ছে আপনার টোটাল এনার্জিটা কিভাবে mgh আছে আমি একটু দেখাবো, এবং এরপরে আমি একটু কিছু দুই একটা ম্যাথ আপনাদের সলভ করাবো। জারিন তাসনিয়া বলতেছেন যে শর্টকাট নাই এটার, মানে আপনি কি এটা বুঝাচ্ছেন শর্টকাট কোন, মানে এই কোয়েশ্চেনটার কথা বলতেছেন কুইজ, নাকি হচ্ছে এই জিনিসগুলোর শর্টকাটের কথা বলতেছেন? আমি আসলে জারিনের কথা বুঝি নাই, তবে শর্টকাট নাই। আপনি হচ্ছে এগুলা সুন্দর করে আমি যেভাবে দেখাইছি এটাই ইজিয়েস্ট ওয়ে। শর্টকাট সবসময় আপনার পরীক্ষায় ভালো কিছু আনবে না, ঠিক আছে? আমি যেভাবে দেখাইছি। আচ্ছা, কুইজটা আর শর্টকাট না, আপনি এভাবেই করেন না। এটা কি খুব বেশি টাইম লাগছে? খুব বেশি টাইম লাগে নাই। ওকে, দেখেন, একটা বল পড়ছিল, একটা বল এইখানে ছিল, এইটা যখন সে পড়তে 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 একদম এই পজিশনে আছে, আমি এটাকে নাম দিলাম হচ্ছে এ পয়েন্ট। এ পয়েন্টে তার কাইনেটিক এনার্জিও থাকবে, আর এটাকে নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট, আর একদম এখানে নাম দিলাম হচ্ছে সি পয়েন্ট। তো আমি আপনাদের দেখাবো তিনটা পয়েন্টেই টোটাল এনার্জিটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে কত mgh। তো পুরা এই ডিস্টেন্সটাকে আমি নাম দিলাম হচ্ছে h, আর সে নামলো কতটুকু, x পরিমাণ নিচে নামলো। তাহলে এ থেকে সি এর ডিস্টেন্সটা কত হবে, h মাইনাস এক্স। আচ্ছা, দেখেন বি পয়েন্টের ক্ষেত্রে তার পটেনশিয়াল এনার্জি কত হবে, mgh। আমরা কতটুকু বুঝছি? আচ্ছা, mgh। আর বি পয়েন্টে তার কাইনেটিক এনার্জিটা কত হবে, 0, কারণ সে তো এখানে একদম স্থির আছে। সো টোটাল এনার্জিটা কত হবে, E ইকুয়াল টু হচ্ছে 0 প্লাস mgh ইকুয়াল টু mgh। ওকে, এখন আসো এ পয়েন্টে। তো এ পয়েন্টে তো এটা তো আসলে মুভ করছে, তাই না? তার কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি দুইটাই থাকবে। তাহলে পটেনশিয়াল এনার্জি ইপি সমান, আমরা পটেনশিয়াল এনার্জি হচ্ছে আমরা কিভাবে বের করি, এটা গ্রাউন্ড থেকে কতটুকু উপরে আছে পটেনশিয়াল এনার্জি। তাহলে গ্রাউন্ড থেকে এ পয়েন্টে কতটুকু উপরে আছে, mgh মাইনাস এক্স। আর কাইনেটিক এনার্জি হচ্ছে আমরা হিসাব করি সে কতটুকু উপর থেকে নিচে নামছে, সে অ্যাকচুয়ালি কতটুকু ডিস্টেন্স সে পাস করছে। তাহলে হাফ অফ এম ভি স্কোয়ার, তাই না? আচ্ছা, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gx আমরা লিখতে পারি। ইউ স্কোয়ার কত, 0, তার মানে আমরা এখানে ভি স্কোয়ার জায়গায় লিখবো হাফ অফ এম 2gx, তার মানে 2 কাটা, তার মানে আলটিমেটলি আসে mgx। তাহলে দেখেন তো এই দুইটাকে আমরা একসাথে যদি যোগ করি তো টোটাল এনার্জি পাবো কোন পয়েন্টের, এ পয়েন্টের। তাহলে এখানে mgh মাইনাস এক্স প্লাস mgx যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি mgh। খেয়াল করছেন?
যে বি পয়েন্টের টোটাল এনার্জি mgh, এ পয়েন্টের টোটাল এনার্জিও কত mgh। ওকে, আবার ঠিক সেম ভাবে আমি এখানে সি পয়েন্টের টোটাল এনার্জি যদি বের করি কি পাবো mgh। আমি যা বুঝাইছি আপনারা যদি এই কনসেপ্টটা বুঝেন, তারপরে এখন আমি যে দুই একটা ম্যাথ আপনাদের করাবো সেগুলো আপনাদের জন্য খুব ইজি হবে। এই জিনিসটাকে আপনারা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ওকে, থ্যাংক ইউ। সবাই বুঝছেন? তাহলে হচ্ছে আমরা সামনে এখন দুইটা ম্যাথ করব, ইনশাল্লাহ পারবো। দেখেন কি বলছে, if an object of mass 200 gram falls from a height of 100 meter, what is its kinetic energy just before it hits the ground? আচ্ছা দেখেন, যদি আমি একটা ছবি আঁকি, কত ম্যাস কত 200 গ্রাম, তাহলে 200 গ্রামের একটা অবজেক্ট নিচের দিকে পড়তেছে, এটা কতটুকু 100 মিটার হাইট থেকে পড়তেছে। আপনার কাছে চাওয়া হইল একদম গ্রাউন্ড হিট করার পূর্বে তার কাইনেটিক এনার্জি ইকেটা কত হবে। ওকে, দেখেন আমি বলছিলাম যে যে কোনো পয়েন্টের টোটাল এনার্জি কি হবে mgh হবে। একদম গ্রাউন্ড টাচ করার আগে তার এনার্জি কি হবে, দেখেন এইচ তো অলমোস্ট জিরো, মানে এখানে কোনো এইচ নাই, তার মানে পটেনশিয়াল এনার্জি থাকবে না, পটেনশিয়াল এনার্জি হবে কত জিরো। তাহলে দেখেন পটেনশিয়াল এনার্জি জিরো প্লাস কাইনেটিক এনার্জি ই কে সমান টোটাল এনার্জিটা জানি কত mgh, তাই না? তাহলে আপনার প্রশ্নে চাওয়া হয়েছে কি কাইনেটিক এনার্জি কত, তাহলে ই কে সমান আমি কি লিখতে পারি mgh, এম কত 200 গ্রাম মানে 0.2 কেজি, জি 9.8, এইচ কত 100, তাহলে এটা কত হয়, এটা করলে কত হয় দেখেন 100 ইন্টু 0.2 মানে কত আপনার হচ্ছে 20, তাই না? 20 ইন্টু 9.8। ওকে, তাহলে এটা কত হচ্ছে 196, ঠিক আছে 196 জুল, 196 জুল। আপনারা কি সবাই বুঝছেন জিনিসটা? এক্সিলেন্ট, আমার আগে অ্যান্সার দিচ্ছেন, আপনারা তো খুব ব্রিলিয়ান্ট। আমি ম্যাথে অনেক কাঁচা, তাই না? 196। ওকে, দেখেন এটা আপনি কোনো কোনো জায়গায় দেখবেন ই কে সমান হাফ অফ এম ভি স্কোয়ার, ওইটা দিয়েও করা যায়, হ্যাঁ, বাট এটা ইজিয়েস্ট ওয়ে আর কি। এখন আরেকটা ম্যাথ দেখেন, an object is falling from above from earth at 10 meter height, মানে আর্থ সারফেস থেকে 10 মিটার হাইটে কাইনেটিক এনার্জি বিকামস ডাবল of its potential energy from what height it was fallen, কোন হাইট থেকে এটা ফালানো হয়েছে। দেখেন আমি একটা যদি একটা ছবি আঁকি, কোন হাইট থেকে ফালানো, এখান থেকে ধরলাম ফালানো হয়েছে, এটা হচ্ছে এইচ, আর বলা হয়েছে এ পয়েন্টে মানে এটা যখন মাটি থেকে মাত্র 10 মিটার উপরে, বলছে না যে 10 মিটার উপরে কাইনেটিক এনার্জি বিকামস ডাবল, মানে এখানে কি কাইনেটিক এনার্জি ই কে ডাবল অফ ইটস পটেনশিয়াল এনার্জি, মানে পটেনশিয়াল এনার্জির ডাবল, মানে ই কে সমান 2 ইপি আমরা লিখতে পারি কোন পয়েন্টে, এ পয়েন্টে। তাহলে এ পয়েন্টে ই কে কত, ই কে হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g, এই ডিস্টেন্সটা কত h মাইনাস 10, তাহলে h মাইনাস 10, আর 2 ইপি, ইপি মানে কত, ইপি মানে হচ্ছে ভাইয়া এই যে mgh, mg ইন্টু 10। সবাই কি এটা বুঝছেন আমি যে লিখছি? আচ্ছা, আপনারা তো অনেক আগে করে ফেলতেছেন 30 মিটার, কিভাবে বলেন তো? আপনারা ইনকিয়াস হারিয়া বলেন তো কিভাবে আপনারা 30 মিটার করে ফেলছেন? এটা কি আপনারা কি অ্যান্সার কি মুখস্থ করে ফেলছেন? আপনারা কি অ্যান্সার মুখস্থ করে ফেলছেন যে হাইট থেকে মানে সারফেস থেকে যখন 10 মিটার উপরে হবে তাহলে ফালানো হবে হচ্ছে, ওকে ফাইন, আপনারা শর্টকাট করছেন h/n+1, এক্সিলেন্ট, শর্টকাটেও করা যায়, আমরা লং কাটেও করতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে হচ্ছে এটা কাটা mg বোথ সাইড থেকে কাটা, তার মানে h মাইনাস 10 ইকুয়াল টু হচ্ছে কত 20, তাহলে h ইকুয়াল টু হচ্ছে 30 মিটার, ঠিক আছে এক্সিলেন্ট। শর্টকাটটাও করা যায়, কোনো সমস্যা নাই, আমি লং কাটটা পছন্দ করি, কারণ মাঝে মাঝে শর্টকাটে আবার দেখা যায় মিলে না কোনো কোনো ক্ষেত্রে, হ্যাঁ, যখন একটু কোয়েশ্চেনটা পেঁচাই দিল তখন আপনি হচ্ছে এরকম ছবি এঁকে করাটা বেটার, সেফ। ওকে, আমরা একটা কুইজে অ্যাটেন্ড করি। ওকে, দেখেন আপনারা বেশিরভাগই কারেক্ট অ্যান্সারই দেখাইছেন, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, তাই না? মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট ইজ পি ইফ ইটস কাইনেটিক এনার্জি বিকামস ডাবল নিউ মোমেন্টাম কত, কাইনেটিক এনার্জি বলছে ডাবল, তার মানে ই কে 1 যদি হয় এক্স, তাহলে হচ্ছে ই কে 2 হবে হচ্ছে আপনার
ডাবল 2x, তাহলে মোমেন্টামটা কত, মানে p2 টা কত হবে, তাই না? তাহলে p2 বাই p1 ইকুয়াল টু রুট ওভার ek2 বাই ek1, তাহলে রুট ওভার 2 আসতেছে, তার মানে p2 ইকুয়াল টু রুট টু p1 বা রুট টু p। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে রুট টু p। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আপনারা আশা করি বুঝছেন ফিজিক্সের এই যে দুইটা চ্যাপ্টার আজকে বললাম, ওয়ার্ক এনার্জি এই চ্যাপ্টারে হচ্ছে লাস্টে কিছু পোর্শন বাকি আছে, আমরা হচ্ছে কালকে ইনশাল্লাহ দেখবো সেটা। কালকে বাকি অংশটুকু পরে আমরা হচ্ছে গ্রেভিটি চ্যাপ্টারতে চলে যাব। তো আশা করি সবাই বুঝছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কারোর জন্য যদি কোনো প্রশ্ন থাকে কালকের ক্লাসে আমরা করব। আজকে রাতে আপনারা এই দুইটা চ্যাপ্টার গুছাই ফেলবেন, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।